আজকে আমরা পড়ব বিভিন্ন যে ইলেকট্রিক্যাল যে যন্ত্রপাতি আছে তার কতটা ক্ষমতা, রেটিং যেটা লেখা থাকে, যেমন বাল্বের গায়ে লেখা থাকে 100 ওয়াট, 60 ওয়াট, এই ধরনের যে ওয়াট লেখা থাকে অর্থাৎ যে পাওয়ার যেটা লেখা থাকে সেটা সম্বন্ধে, আর ওই বৈদ্যুতিক যন্ত্র কতটা এনার্জি খরচা করছে বা কোনো একটা ব্যাটারি চার্জ বা ডিসচার্জ যেখানে এনার্জি খরচা হচ্ছে সেই খরচার ব্যাপারে আমরা ডিটেলে জানবো। তো পাওয়ার পাওয়ার গল্প বলার আগে আমি যে ছোট্ট গল্প বলছি সেটা হচ্ছে গিয়ে পাপ্পু ভাইয়ের গল্প। পাপ্পু বলে একটা ছেলে আছে, সে বলছে আমার পাওয়ার বেশি, আর তার ভাই বলছে আমার পাওয়ার তোর সমান। তাহলে পাপ্পু ভাই কি বলছে? পাপ্পু বলছে আমার পাওয়ার পি, ওর ভাই কি বলছে? ওর ভাই বলছে ওর পাওয়ারও পাপ্পুর সাথে সমান। এই যে সমীকরণটা আছে পি ইজ ইকুয়াল টু ভিআই বা পাপ্পু ভাই, এইটুকু আশা করি মনে রাখাটা খুব চাপের কিছু না। আছে কি? আজকে গোটা চ্যাপ্টারটা এটার উপরে, কিছু শেখার দরকার আর কিছু জানার দরকার নেই, বাস এইটুকু। ফার্স্ট যে কথাটা আসবে, যে পাপ্পু ভাইয়ের ইকুয়েশনটা আমি বললাম পি ইজ ইকুয়াল টু ভিআই, সেটা আসলো কিভাবে, তার কি বলবো, সৃষ্টি কি করে হলো? একদম বেসিক ফিক্সে চলে যায়। পাওয়ার মানে কি? কৃতকার্য করার হার। কৃতকার্য করার হার, তাহলে কৃতকার্য করার হার, তাহলে ওয়ার্ক ডান যেটা আমি করছি তাকে যদি টাইম দিয়ে ভাগ দিই তাহলে সেটাই হচ্ছে পাওয়ার। এবার এখানে কারেন্টের ক্ষেত্রে পাওয়ারের কথা যেহেতু বলছি, পাওয়ারের কথা বলছি, তাহলে আমাদেরকে কারেন্ট নিয়ে বুঝতে হবে। ধরলাম যেখানে একটা প্লেট আছে, এই দুটো প্লেটের মধ্যে যদি আমরা বলি ভি এর কথা বলি, ভোল্টেজ, বিভব প্রভেদ, 1 কুলম্ব চার্জকে কোনো তড়িৎ ক্ষেত্র থেকে অসীম দূরত্বে নিয়ে যেতে যতটা কাজ করতে হয় সেটাই হচ্ছে ওর বিভব। 1 কুলম্ব চার্জকে তড়িৎ ক্ষেত্র থেকে কোথায় নিয়ে যাব? অসীম। তাহলে আমি যদি ধরি এই দুটো, এখান থেকে একটা 1 কুলম্ব চার্জ আছে, তাকে আমি নিয়ে যাচ্ছি এই প্লেটে, এবং এই দুটো প্লেটের মধ্যে যদি বিভব পার্থক্য হয়ে থাকে ভি, তাহলে এখানে আমার যে ওয়ার্ক ডান হবে ডিডব্লিউ, সেটা হচ্ছে এই 1 কুলম্ব চার্জকে নিয়ে যেতে যতটা কাজ করছে হচ্ছে চার সাথে সমান। তাহলে 1 কুলম্ব চার্জ নিয়ে যেতে যেটা লাগে সেটাকেই বলছি ভি। ভালো করে বুঝো, 1 কুলম্ব চার্জকে এখান থেকে যদি এখানে আমি নিয়ে যাই, এই দুটো প্লেটের মধ্যে যদি বিভব পার্থক্য ভি বলে থাকি, তাহলে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ভি। এবার যদি বলি যেখানে 1 কুলম্ব চার্জ নয়, গেছে হচ্ছে কিউ-কুলম্ব চার্জ, কত গেছে? কিউ-কুলম্ব চার্জ আমি নিয়ে যাচ্ছি, তাহলে কিউ-কুলম্ব চার্জ যদি এখান থেকে এখানে যায় তাহলে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু কি হবে? কিউ ইনটু ভি। ঠিক কি ঠিক না? ক্লিয়ার তো? মাথায় ঢুকলো? 1 কুলম্বের জন্য ভি, কিউ-কুলম্বের জন্য কিউ ইনটু ভি। পাওয়ার ইজ ইকুয়াল টু কি লিখেছিলাম? পি ইজ ইকুয়াল টু ডিডব্লিউ বাই ডিটি। ডিডব্লিউ তাহলে কি দাঁড়িয়েছে এখানে আমাদের? কি? কিউ ইনটু ভি, তাহলে ভি ইনটু কিউ বাই ডিটি। চলো এবার সমীকরণটাকে এখানে নিয়ে আসি। তাহলে পি ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই টাইম ইজ ইকুয়াল টু ভি ইনটু কিউ বাই টাইম। আচ্ছা, কিউ বাই টাইম মানে কি? কারেন্ট, আধান প্রবাহিত হওয়ার হারকেই বলা হয় আই, প্রবাহ মাত্রা। তাহলে এখান থেকে সমীকরণ আমাদের কি দাঁড়ালো? ভি ইনটু আই। মানে পাপ্পু বলল আমার যতটা ক্ষমতা, ওর ভাই বলল আমারও তাই ক্ষমতা। তাহলে গল্প দাঁড়ালো কি? পি ইজ ইকুয়াল টু ভি আই। ক্লিয়ার? কোনো সমস্যা কিছু? আশা করি সমস্যা কিছু নেই। ওকে, থাকুক। এবার একটা একটা করে আমরা আসবো যে কখন কি করছি, কিভাবে অ্যানালিসিস করছি, কি করব না করব।
ফার্স্ট বলি যে পি ইজ ইকাল টু ভিআই যে সমীকরণ আমরা এস্টাবলিশ করলাম চার্জকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য, আমরা জানি শক্তির ক্ষেত্রেও কিন্তু ইকুয়েশন ঠিক তাই। কারণ শক্তিকে ডাইরেক্ট মেজার করা সম্ভব নয়, কৃতকার্য দিয়ে আমরা মেজার করে থাকি। তাহলে যতটা ওয়ার্ক ডান ততটাই শক্তি, যতটা ওয়ার্ক ডান ততটাই শক্তি। তাহলে এই সমীকরণকেই আরেকটু বর্ধিত করে লেখা যেতে পারে পি ইজ ইকাল টু ডি ডব্লিউ বাই ডিটি সমানই হচ্ছে ডিই বাই ডিটি। কারণ ওয়ার্ক ডান আর এনার্জি একে অপরের পরিপূরক। মাথায় ঢুকলো কি বললাম? ওয়ার্ক ডান এবং এনার্জি একে অপরের পরিপূরক। এনার্জিকে ডাইরেক্ট মাপা যায় না, কোনো না কোনোভাবে কৃতকার্যের মাধ্যমে আমরা শক্তিকে মেজার করি। এই গেল মূল সিদ্ধান্ত, এই গেল আমাদের মূল সিদ্ধান্ত। এবার আমরা একটা 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 করে এগুলোকে ইউজ করব। এবার দেখি ইউজের মধ্যে কি কি হতে পারে। ফার্স্ট বেসিক কিছু কথাবার্তা আগে সেরে নেবো। চলো নেক্সট পেজ নিই, এখানে বেসিক কথাগুলোকে আগে সারি। সাপোজ ধরো একটা সার্কিট আছে, সার্কিটে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এটাকে নাম দিলাম R1, এটাকে নাম দিলাম R2। এখানে বিভব যদি ভি হয়ে থাকে তাহলে এরা দুজন ভি পাবে, কারণ সমান্তরাল সমবায়ে বিভবের কোনো পরিবর্তন হয় না। তাহলে সমান্তরাল সমবায়ে কে কনস্ট্যান্ট থাকে? ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। ওকে, শ্রেণী সমবায়ে কি হয় এগুলো কেন বলে রাখছি, আইডিয়াগুলো আগে আমি ক্লিয়ার করে রাখছি, তখন আমি অত ডিটেলে বলবো না, ডাইরেক্ট বলবো। শ্রেণী সমবায়ে কিন্তু ভি চেঞ্জ হয়। এই রেজিস্ট্যান্সে যদি বলি V1 তাহলে এই রেজিস্ট্যান্সের জন্য হলো V2, কিন্তু যেটা স্থির থাকে সেটা হচ্ছে কারেন্ট। তাহলে শ্রেণী সমবায়ে যেটা কনস্ট্যান্ট থাকে সেটা হচ্ছে কারেন্ট। আশা করি বোঝাতে পেরেছি। কি বললাম মাথায় ঢুকলো? আচ্ছা চলো এবার P is equal to VI. P is equal to V into I. ওহমের সূত্র থেকে আমরা কি জানি? V is equal to I into R। তাহলে যদি এখানে বসাই I into R into I, তাহলে দাঁড়িয়ে গেল I স্কোয়ার R। তাহলে P এর দেখো আর একটা সমীকরণ পেলাম, সেটা P is equal to I স্কোয়ার R। তাহলে এই সমীকরণকে কখন কাজে নেব? যখন শ্রেণী সমবায়ে থাকবে তখন। কেন? কারণ শ্রেণী সমবায়ে প্রবাহ মাত্রা থাকে স্থির। এই কথাগুলোকে লজিকগুলো বোঝার চেষ্টা করো যে কাকে কখন ভাববো। শ্রেণী সমবায়ে যেহেতু প্রবাহ মাত্রা স্থির, তাই P is equal to I স্কোয়ার R নেওয়া বেটার। শ্রেণী সমবায়ে যেহেতু বিভব স্থির, তাহলে I কে চেঞ্জ করতে হবে। I কে চেঞ্জ করলে পরে আমরা এখান থেকে কি লিখতে পারি? ওহমের সূত্র থেকে I is equal to V by R। যদি বসাই তাহলে P এর ইকুয়েশন আবার পেলাম কি? V into V by R, মানে হলো কি V স্কোয়ার বাই R। এটা হচ্ছে P এর ইকুয়েশন। তাহলে এইটা কখন আমি নেব? যখন সমান্তরাল সমবায়ে কোনো সার্কিটকে বিচার বিশ্লেষণ করব, তখন এই সমীকরণটা বেস্ট, কারণ সমান্তরাল সমবায়ে বিভব স্থির। তাহলে এই যে দুটো ছবি আমি এঁকে রেখেছিলাম, তাহলে এখানে কখন কাকে নেব? যখন সমান্তরাল সমবায় হবে তখন আমি কি নেব? P is equal to V স্কোয়ার বাই R। যখন শ্রেণী সমবায় হবে তখন পাওয়ারের সমীকরণ কি নেব? I স্কোয়ার R। এতটুকু তো পরিষ্কার, ঠিক কি ঠিক না? বোঝা গেল? এবার তোমাকে জিজ্ঞেস করবে, ধরো আরো কনফিউশন সৃষ্টি করার জন্য, ম্যাক্স টু ম্যাক্স এটাই করতে পারে। যেমন ধরো এখানের ভিতরে যদি যায়, একটা ভালো কোশ্চেন নিয়ে আসি। এটা এই কোশ্চেনটাকে যদি খেয়াল করে, নিচের কোশ্চেনটা এখনই দেখার দরকার নেই, জাস্ট উপরের পার্টটুকু দেখো। IIT 2008 কোশ্চেন, শুধু উপরের পার্টটুকু দেখতে বলছি। একটা সার্কিট ব্যবস্থা সাজানো আছে, যেখানে সার্কিটের রোধগুলো আছে এরকম ভাবে সাজানো, বুঝতেই পারছো এখানে কেমন ভাবে সাজানো আছে, দেখতে পাচ্ছ না? বড় করে দেবো ছবি, বড় করে দিলাম।
হলো সার্কিটের রেজিস্ট্যান্স গুলো এভাবে সাজানো আছে এবং প্রত্যেকেরই যদি রোধ আমি ধরে নিই 1 ওহম, এদের প্রত্যেকের রোধ হচ্ছে 1 ওহম, এটা 1 ওহম, এটা 1 ওহম, এটা 1 ওহম, এটা 1 ওহম, এবং আর বারবার লিখছি না, এটা 1 ওহম, এটা 1 ওহম, সব সব যেখানে যা রোধ দেখতে পাচ্ছি সব 1 ওহম। এবং প্রত্যেকটা ব্যাটারি যেটাতে যুক্ত আছে প্রত্যেকটাতে সেটা হচ্ছে 3 ভোল্টের ব্যাটারি যুক্ত আছে, 3 ভোল্ট, 3 ভোল্ট, 3 ভোল্ট। আমাকে জানতে চাইছে যে প্রথম যে সিস্টেমটা আছে, দ্বিতীয় যে সিস্টেমটা আছে এবং তৃতীয় যে সিস্টেমটা আছে, যে তিনটে সিস্টেমের ভিতরে কার কত পাওয়ার, রিলেশন কি। এখানে যে অপশনগুলো দেওয়া আছে সেগুলো ভুল আছে, সেই জন্য আমি আর ওখানে রাখলামই না। তোমরা চেষ্টা করো যে এই তিনটে পাওয়ারের ভিতরে রিলেশন কি হতে পারে, চেষ্টা করো ফার্স্টে, তারপর আমি যদি না পারো তো বলছি। পজ করো, করো। এই সমীকরণটাকে যদি আমরা বিচার করি তাহলে দেখতে পাচ্ছি এই দুটো আর এই দুটোর মধ্যেখানে ঢুকে আছে 1 ওহম, মানে হুইটস্টান ব্রিজ। মনে পড়ে? তাহলে এটা আর এটা এই দুটো মিডিলে ঢুকে আছে, এটা মানে এর শুরু, এর শুরু, এর শেষ, এই যে যুক্ত হলো, এরা দুজন আমার প্যারালাল আছে। এইটা হচ্ছে এটা সার্কিট, এটা 1, এটা 1, এটা 1, এটা 1। তাহলে পি বাই কিউ ইজ ইকাল টু আর বাই এস। তাহলে মিডিলে নেই, মাথায় ঢুকলো কি বললাম, মিডিলেও নেই। তাহলে দাঁড়ালো কি, দুটো 1 1 ওহম শ্রেণীতে আছে, দুটো 1 1 ওহম নিচে শ্রেণীতে আছে। সার্কিটে এরকম 1 1 দুটো শ্রেণী, আর তার সাথে আবার নিচে সমান্তরাল দুটো শ্রেণী। তাহলে এটা 1 1 মানে কত, 2, 1 1 মানে কত 2। এবার 2 এর 2 এর যদি করি তাহলে কি করতে হয়, তুল্য রোধের সমীকরণ কি, 1/2 প্লাস 1/2 করলে পরে হবেটা কি, উপরে গুণ নিচে যোগ। তাহলে 2 ইন্টু 2 ডিভাইডেড বাই 2 প্লাস 2। তাহলে 2 ইন্টু 2 ডিভাইডেড বাই 2 প্লাস 2 মানে 1। এই পুরো ব্যবস্থাটা রোধ দাঁড়িয়ে গেল কত, 1। বোঝা গেল? 1 যদি হয়, 1 যদি হয় তাহলে আমার এখানে পাওয়ার কত হবে, পাওয়ার কত হবে, আমি একটা নতুন পেজ নিয়ে নিই। তাহলে সার্কিটের ভিতরে আমি একবার করে দেখতে পাবো। তাহলে ফার্স্টেরটা হচ্ছে গিয়ে রেজিস্ট্যান্স, পুরো সার্কিটটা রেজিস্ট্যান্স দাঁড়ালো 1 ওহম, পুরো সার্কিটটা রেজিস্ট্যান্স দাঁড়ালো 1 ওহম। তাহলে পি ইজ ইকাল টু কি নেবো, ভি আই। দেখো আমি প্রতিবার কিন্তু পি ইজ ইকাল টু ভি আই নিয়েই কাজ করবো। কেন কাজ করব, কারণ আমার বক্তব্য যে মাথার উপর আমি চাপ নেবো না, এবং ফার্স্টেই কথা দিয়েছি যে পি ইজ ইকাল টু ভি আই দিয়েই পুরো সিলেবাসটাকে আমি কভার করবো, এই চ্যাপ্টারটা। তাহলে পি ইজ ইকাল টু ভি আই যদি হয়, তো দেখতে পাচ্ছি আই রোধ এখানে পাচ্ছি না, তাহলে আমি কি বসাবো, কারেন্ট বসালেও হবে না, কারণ ভোল্টেজ 3 ভোল্ট দেওয়া আছে আর ইনফরমেশন কিন্তু নেই। তাহলে আই কে কি করব, আমি ভিতে কনভার্ট করব। তাহলে আই মানে কি, ভি বাই আর, মনে আছে নিশ্চয়। তাহলে ভি স্কোয়ার বাই আর। তাহলে ফার্স্ট সার্কিটটা মনে হয় বলেছিল P1, তাহলে আমি দিলাম P1। ভি হচ্ছে গিয়ে 3, তার মানে হচ্ছে 3 স্কোয়ার। রেজিস্ট্যান্স হচ্ছে গিয়ে কত, রেজিস্ট্যান্স কত বেরোলো, 1 ওহম। রেজিস্ট্যান্স হলো 1, মানে হচ্ছে 3 3 9। তাহলে ফার্স্ট সার্কিটটা বেরোলো। সেকেন্ড সার্কিটটা তাকায় কি আছে, সেকেন্ড সার্কিটে যদি খেয়াল করি তো দেখতে পাচ্ছি যে এখানে দুজন শ্রেণীতে, এখানে দুজন শ্রেণীতে, আর মিডিলে একটা ঢুকে আছে। মানে ব্যাপারটা এরকম, দুজন আছে শ্রেণীতে, মিডিলে একজন আছে 1 ওহম, আর নিচেও আবার দেখতে পাচ্ছি দুটো রেজিস্ট্যান্স 1 1 ওহম লেগে আছে। কারেন্ট এরকম যাচ্ছে। ভোল্টেজ যেটা অ্যাড করা আছে সেটা হচ্ছে 3 ভোল্টের ব্যাটারি, তাহলে এখানে 3 ভোল্ট আমি যুক্ত করে দিলাম। আচ্ছা 1 1 1 1 1 1 1 কত 2, মিডলে কত 1, এখানে কত 2। এটা কি করব আমরা, 2 আর 2 আছে কিসে, সমান্তরালে, তুল্য রোধ কত 1, এক্ষুনি প্রুফ করেছি। 1 আর 1 আছে কিসে, সমান্তরালে, না বোঝা গেল না কথাটা। 2 আর এই 2 আছে সমান্তরালে, 2 2 থেকে জন্ম নিল 1। তাহলে নতুন যে সার্কিটটা হলো সেটা হচ্ছে একটা 1 আর নিচেও আবার একটা 1, তাহলে এটা 1 1।
এদের আবার তুল্য রোধ কি হবে? 1 into 1 divided by 1 plus 1, 1 into 1 মানে 1, 1 into 1 মানে 1 divided by 1 plus 1 মানে 2, মানে রেজিস্ট্যান্স হচ্ছে হাফ। তাহলে এর আবার পাওয়ার বার করতে হবে, চলো বার করি। P is equal to V square by R। V কত? 3, 3 3 কত? 9, আর কত? হাফ, হাফ উপরে গেলে কত হলো? 18। এটা P2, এটা P2, এটা P1। চলো পরের সার্কিটটা দেখি। পরের সার্কিটে দেখতে পাচ্ছি দুটো সমান্তরাল সমান্তরালে বসে, মানে পুরো এক্সাক্ট এটাই। মিডলে যদি এটা না থাকে তার মানে তো এটাই, তাই নয় কি? তাহলে পুরো এটার মতনই সার্কিট ব্যবস্থাটা দাঁড়াচ্ছে, মানে 1 ওহমের জন্য। তাহলে P3ও দেখতে পাচ্ছি কি দাঁড়াচ্ছে, 9। তাহলে দাঁড়ালো কি? সিম্পল, P1 is to P2 is to P3 কত দাঁড়াচ্ছে? 9 is to 18 is to 1, মানে দাঁড়ালো 1 is to 2 is to 1। এটাও চাইতে পারে, লেস দেন গ্রেটার দেন চাইতে পারে। তাহলে দেখতে পাচ্ছি P1 আর P3 হচ্ছে সমান আর P2 হচ্ছে বেশি। তাহলে এরকম লিখতে পারি, P1, এটাও কোশ্চেন আসতে পারে আর কি, P1 equals to P2 less than P2, P3 less than P2। মুছে দিই, ভালো করে বলি, P2। মাথায় ঢুকলো? খুব টাফ কিছু ব্যাপার না, কিচ্ছু নেই। আর কিছু ভালো কোশ্চেন দেখতে পাচ্ছি কিনা দেখে নিই একটু। বাল্বে আসছি, বাল্বে 3টে বাল্ব আছে। তো বাল্বে যাওয়ার আগে আমি আবার এক কাজ করি, এই বাল্বের কনসেপ্টটাকে আগে বুঝাই। অলরেডি যতটুকু যা বুঝে গেছো তাতে অনেক কিছুই সমস্যার সমাধান হয়ে যাবে। বাল্ব আছে, বাল্বে কি থাকে আগে সুন্দর দেখে একটা বাল্ব আঁকি। তাহলে এই হলো গিয়ে আমার বাল্ব, একদম এটা হচ্ছে গিয়ে বাল্বের ফিলামেন্ট, ঠিক আছে? দেখে কিছুটা একটা সেই ছোট ছেলেদের গাছের মতো লাগছে, যা হোক বটে, এটাই বাল্ব ধরে নাও। দেখতে পাওয়া যাচ্ছে না? ব্ল্যাক কালার নেই, কালার ব্ল্যাক নেই। চলো, তাহলে এই গেল হচ্ছে বাল্বের ফিলামেন্ট, আর এই হচ্ছে বাল্ব। এটা আগের থেকে ভালো। তাহলে এই যে বাল্বের ভিতরে কি কি থাকে, দেখবে ফার্স্ট যেটা লেখা থাকে যে এত ওয়াটের বাল্ব, যেমন যেমন রেটিং হিসেবে দেখতে পাবে 60 ওয়াট, তারপরে 100 ওয়াট, এরকম লেখা থাকে, থাকে না? যা হোক, আর থাকে কি 220 ভোল্ট। এই ব্যাপারে একটা মজার গল্প বলবো। হ্যাঁ, হ্যাঁ 220 ভোল্টের একটা কথা লেখা থাকে বাল্বের গায়ে, আর তার সাথে লেখা থাকে 60 না হলে 100। তাহলে একটা বাল্ব আছে, ধরে নিলাম আমার দুটো বাল্ব আছে এখানে, একটা বাল্ব এটা যেটাতে লেখা আছে 60 ওয়াট আর 220 ভোল্ট, আর একটা বাল্ব আছে এরকম, এই বাল্বের ক্ষেত্রে লেখা আছে 100 ওয়াট। ভালো করে শুনো, এই জায়গাটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আর তোমাকে কিন্তু কেউ গন্ডগোল ফেলতে পারবে না, যতই কোশ্চেন গোলমেল করুক যা করুক কোনো সমস্যা হবে না। তাহলে ফার্স্ট বলি 60 ওয়াট মানে কি? 60 ওয়াট মানে হচ্ছে বাল্বটার কত পাওয়ার। এবার কমন একটা কোশ্চেন করি, এখানে যতজন আছো সবাই এক কথায় উত্তর দিতে পারবে যে একটা 60 ওয়াটের বাল্ব আছে, একটা 100 ওয়াটের বাল্ব আছে, কে বেশি উজ্জ্বল? একদম 100 ওয়াট হচ্ছে বেশি উজ্জ্বল। তাহলে এখানে একটা জিনিস দেখলাম যে লুমিনেশন, যেটা লুমিনেশন ভ্যারিজেস হচ্ছে পাওয়ার, যার পাওয়ার যত বেশি তার লুমিনেশন তত বেশি, যার পাওয়ার যত কম তার লুমিনেশন তত কম। এই যে কথাটা, এইখানেই যত রাজ্যের ঝামেলা, বা কোশ্চেন সেটার এখানেই তোমাদের সাথে খেলা স্টার্ট করে দেয়। কারণ মাথায় ঢুকে গেল কি, যার ওয়াটেজ বেশি সে বেশি শক্তি খরচা করবে এবং সে বেশি উজ্জ্বল হয়ে আলো দেবে।
একটা 100 ওয়াটের বাল্ব 160 ওয়াটের বাল্বের থেকে কিন্তু অনেক বেশি কারেন্ট খায় বা অনেক বেশি শক্তি অপচয় করে, এটা সত্য। কিন্তু সকল সময় সবকিছুই এটাতে সত্য বলে প্রমাণিত হবে না। কেন হবে না এখানে দেখাচ্ছি, সব বোঝাচ্ছি। ফার্স্ট আমাদের যেটা করতে হবে, বাল্বের ভিতরে 60 ওয়াট কোম্পানি ছাপিয়ে দিয়েছে, তার সাথে লেখা আছে 220 ভোল্ট। এ কথার অর্থ কি? এ কথার অর্থ হচ্ছে যে একটা 60 ওয়াটের বাল্ব সব থেকে ভালো লুমিনেশন দেবে যখন ওটা 220 ভোল্টের সোর্সের সাথে অ্যাড থাকবে। তাহলে কি 200 ওয়াট 200 ভোল্ট দিলে কি জ্বলবে না? জ্বলবে, লুমিনেশনটা একটু ডাউন যাবে। যদি 240 দিয়ে দিই তাহলে কি জ্বলবে না? জ্বলবে। 220তেই ম্যাক্সিমাম দেবে। এটুকু ক্লিয়ার হলো না? হলো না। ছাপিয়ে দেওয়ার কথার অর্থ একটাই, যে ওই বাল্বটা 220 ভোল্টের সাথে যদি অ্যাটাচ থাকে তাহলেও সব থেকে ভালো কাজ করে 60 ওয়াটের বাল্বটা। বোঝা গেল? 100 ওয়াটের বাল্বের গায়েও লেখা আছে 220 ভোল্ট, মানে 220 ভোল্টের সাথে যদি আমি যোগ করি ওই 100 ওয়াট বাল্বটা সব থেকে ভালো কাজ করবে। এটা হচ্ছে কি বেসিক সিদ্ধান্ত। এবার এই সিদ্ধান্তের কিছু গন্ডগোল শুরু হবে, করছি শুরু। ফার্স্ট যে জিনিসটা পাল্টায় না একটা বাল্বের, সেটা হচ্ছে বাল্বের ফিলামেন্ট। ফিলামেন্টের ভিতরে তার রেজিস্ট্যান্স। তাহলে আমি যদি রেজিস্ট্যান্স বার করতে চাই, তাহলে দেখো পি ইজ ইকুয়াল টু ভি আই। আমি বলেইছি এই সমীকরণ ছাড়া আমি নড়বো না। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি 220 ভোল্ট লেখা আছে, আই এর কোনো নামগন্ধ নাই, 60 ওয়াট আছে, মানে এটা আছে এটা আছে, আই নাই। আমি চাইছি কি? রেজিস্ট্যান্স চাইছি। তাহলে এটা ধরো ফার্স্ট বাল্ব, তাহলে নাম দিলাম R1। এটা হচ্ছে আমার সেকেন্ড বাল্ব, এর রেজিস্ট্যান্সের নাম দিলাম R2। এখান থেকে কিন্তু খুব সুন্দর করে আস্তে আস্তে বুঝতে লাগবে, যত সুন্দর করে পারো শোনো। এই জায়গাটায় কনসেপ্টের জায়গায় এটা যদি বুঝে নিতে পারো তাহলে কোনো সমস্যা থাকবে না। হলো? তাহলে আই কে আমাকে চেঞ্জ করতে বাধ্য। তাহলে আই মানে কি? ভি বাই আর। তাহলে ভি ইন্টু ভি বাই আর মানে হচ্ছে ভি স্কোয়ার বাই আর। এই তো আমার সমীকরণ। আর একটা, তাহলে কথাটা ভাবো, এখান থেকে আমি রেজিস্ট্যান্স আরামসে বার করতে পারবো, আর ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই পি। পাবো কি পাবো না? যদি সার্কিটের এই যদিতেই যত রাজ্যের গল্প, যদি সার্কিটের ভোল্টেজ কনস্ট্যান্ট থাকে তাহলে আমি এই 60 ওয়াটের কিন্তু রেজিস্ট্যান্স আরামসে বার করতে পারবো। এবং আরেকটা জিনিসও জানি যে ভোল্টেজ আর কারেন্টের উপরে কিন্তু রেজিস্ট্যান্স ডিপেন্ড করে না, ওটা কিন্তু ফিক্সড। রেজিস্ট্যান্স কিন্তু ভোল্টেজ ইনক্রিজ বা ডিক্রিজ করলে পরে কিন্তু বাড়া কমা করে না। কে করবে বাড়া কমা? পাওয়ারটা বাড়া কমা করবে। তাহলে দেখতে পাচ্ছি এই যে আমার ব্যবস্থাটা আছে। তাহলে একটা সহজ কথায় বলো তো, যার পাওয়ার বেশি তার রেজিস্ট্যান্স বেশি, না যার পাওয়ার কম তার রেজিস্ট্যান্স বেশি? একদম। পাওয়ার দেখছি ব্যস্তানুপাতিক সম্পর্কতে বসে আছে। তাহলে যার পাওয়ার কম হবে তার রেজিস্ট্যান্স বেশি, যদি 220 ভোল্ট ফিক্সড হয়ে থাকে, ভি যদি কনস্ট্যান্ট হয়ে থাকে। মাথায় ঢুকলো এটা? এটা মাথায় ঢোকাতে পেরেছি? পরিষ্কার হয়েছে কি হয়নি? হয়েছে। তাহলে ভাবো একটা 60 ওয়াটের বাল্ব যে 220 ভোল্টের সাথে যুক্ত আছে, রেজিস্ট্যান্স তো বার করাই যাবে। এখানে 220 বসাবো, তার স্কোয়ার করব, নিচে আমি 60 দিয়ে ভাগ করব, রেজিস্ট্যান্স বেরিয়ে যাবে। আমি ওটাতে যাচ্ছিই না। আমার এখান থেকে রেজিস্ট্যান্স বার করতেও দেয় না। একটা এইচএস স্ট্যান্ডার্ডে বা নিট যেই লেভেলে রেজিস্ট্যান্স দিয়ে গল্প দেবে না। আর একটু বিচ্ছিরি জায়গায় নিয়ে যাবে জিনিসটাকে, মানে একটু জটিল জায়গায় নিয়ে যাবে। বিচ্ছিরি বলাটা ঠিক নয়। তো ঘটনা হচ্ছে যে যার পাওয়ার বেশি, যদি ভোল্টেজ ঠিক থাকে, একই থাকে, তাহলে কি দেখতে পাবো? যে রেজিস্ট্যান্স কার বেশি হবে? যার পাওয়ার কম তার রেজিস্ট্যান্স হাই। তাহলে আমার দুখান বাল্ব ছিল, একটা 60 ওয়াটের একটা 100 ওয়াটের। তাহলে এখান থেকে প্রথম আমি একটা জিনিস বুঝে গেলাম যে R1, আচ্ছা R1 না বলে যদি R60 বলি তাহলে আরো ভালো লাগবে, আর এটাকে R100 বলি তাহলে একদম চোখ বুলাবে না। এটা হচ্ছে R60, এটা হচ্ছে R100। তোমরাই বলো R60 একদম, R100। এইটুকু বোঝা গেল। তার মানে যত কম ওয়াটের সে তত বেশি খারাপ, রেজিস্ট্যান্স হাই রেজিস্ট্যান্সে। ক্লিয়ার? এবার প্রশ্ন হচ্ছে, নিজে খেয়াল করো
যে 220 ভোল্ট বলেছি, আমি যদি সমবায়ের কথা বলি, যেমন ফর এক্সাম্পল এখানে ধরে নিতে বলছি যে 220 ভোল্টের একটা ব্যাটারি যুক্ত আছে, একটা বাল্ব আর একটা বাল্ব কিসে আছে? এটা শ্রেণী না সমান্তরাল? শ্রেণীতে। এটা হচ্ছে R60 আর এটা হচ্ছে R100। ভাবো তো দুজন কি ভোল্টেজ এক পাচ্ছে? এই যুক্তি কি এখানে কাজ করানো যাবে? গন্ডগোলটা এইখানে। তাহলে এই যুক্তি কখন কাজ করবে? একদম। তাহলে এই হলো বাল্ব দেখে হাসার কিছু নেই, আমি আর্টিস্ট নই, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে R60, এটা হচ্ছে R100। এই ক্ষেত্রে এই লজিক কাজও করবে, সঠিক উত্তরও দেবে। কেন? এও পাচ্ছে 220 ভোল্ট, এও পাচ্ছে 220 ভোল্ট। কেন? সমান্তরাল সমবায় আছে মানে ভোল্টেজ দুজনের সমান। এবার যদি আমাকে প্রশ্ন করা হয় যে বলো যে এই ব্যবস্থাতে ওই যে দ্বিতীয় নম্বর যে ব্যবস্থা করেছে সমান্তরাল যে ব্যবস্থা, তাতে কে বেশি আলো দিচ্ছে, R100 না R60? অবশ্যই R100। যার পাওয়ার বেশি সে তত বেশি আলো দেবে, কারণ ওই যে লিখেছি লুমিনেশন ভ্যারিজ অ্যাজ পাওয়ার, যার পাওয়ার যত হাই সে তত ভালো আলো দেবে। কিন্তু এবার যদি ভাবি যে এটা শ্রেণী সমবায়ে আছে এবং দুজনেরই রোধ হচ্ছে গিয়ে, আমি যা হোক একটা কিছু ধরে নাও যে 220 ভোল্টের ভিতরে এ খেয়ে নিয়েছে 100 ভোল্ট আর এর কাছে পৌঁছাচ্ছে 110 ভোল্ট, হতেই পারে। তাহলে ফার্স্টের জন্য আমি নাম দিলাম, এখানটার জন্য নাম দিলাম হচ্ছে গিয়ে 100 ভোল্ট, মানে এ খেয়েছে 100 ভোল্ট আর এ পাচ্ছে 120 ভোল্ট। সিম্পল, বোঝা গেছে? এখন কি হবে না হবে, ভোল্টেজ কতটা কি পাবে, আমি একদম যুক্তি বুদ্ধিতে যাচ্ছি না, আমি শুধু লজিকটাকে বোঝার চেষ্টা করছি। তাহলে আমি এই সমীকরণেই যদি এখান থেকে আবার তুলি যে কার পাওয়ার কতটা দাঁড়াচ্ছে, তাহলে ভাবো তো যখন আমি এইখানের কথা বলছি মানে পি এর কথা যখন বলছি, ভি স্কোয়ার বাই তাহলে আর, এবার ভাবো যখন এর ক্ষেত্রে বলছি ভোল্টেজ যেহেতু ড্রপ হয়ে গেছে, তাহলে প্রথম কথা এই সমীকরণটা ব্যবহার না করাই ভালো। ভি ইজ ইকাল টু আই আর ব্যবহার করে সব থেকে ভালো হয়, ভি ইজ ইকাল টু আই আর যদি করি তাহলে আই স্কোয়ার আর ব্যবহার করা বেশি বেটার। তাহলে দুজনের ক্ষেত্রে একই যাচ্ছে, দুজনের ক্ষেত্রে একই কারেন্ট যাচ্ছে। এবার বলো যে যার রেজিস্ট্যান্স বেশি সে বেশি আলো দিচ্ছে কি দিচ্ছে না? ভালো করে বোঝো, আই কারেন্ট কিন্তু এর ভিতর দিয়েও যাচ্ছে, আই কারেন্ট কিন্তু এর ভিতর দিয়েও যাচ্ছে, এখানেও আই কারেন্টই যাচ্ছে কারণ শ্রেণী সমবায় আছে। এবার দেখো গল্পটা পাল্টে গেল, কিন্তু রেজিস্ট্যান্স এখানে আছে, যার রেজিস্ট্যান্স বেশি তার পাওয়ার এখন বেশি, কারণ কারেন্ট দুজনের ক্ষেত্রে সেম। তাহলে যে 60 ওয়াটের ছিল তার রেজিস্ট্যান্স কি ছিল? তাহলে কে বেশি উজ্জ্বল হবে এখন? আর কম কে হবে? তাহলে উত্তর দুটো পাল্টে গেল কি গেল না? মাথায় ঢুকলো কি ঢুকলো না? তাহলে আমাকে ফার্স্ট লক্ষ্য করতে হবে যে সার্কিট ব্যবস্থায় বাল্বটা আছে কোথায়। যেখানে আসে সেই অনুযায়ী আমাকে সূত্র পিক আপ করতে হবে, সমান্তরাল হলে এটা, শ্রেণী সমবায় হলে এটা। বোঝা গেল? আশা করি বোঝাতে পেরেছি। কি গল্প হয়, কেন হয়, ভুল কোথায় হয়, সব থেকে বড় কথা যে ভুল কোথায় হয়। তো এত কঠিন চ্যাপ্টার আমরা পড়ি, কিন্তু আচ্ছা আচ্ছা ছেলে কিন্তু এখানে এসে ভুল করে বসে। বুঝতে পেরেছো কি বলতে? যে আচ্ছা আচ্ছা ছেলে এখানে উত্তর করতে গিয়ে ভুল করে দেয়। কেন? অনেক কিছু খেয়াল রাখার বিষয় আছে, সার্কিটটা কোথায় আছে, কেমন আছে, রেজিস্ট্যান্সটা কার বেশি কম, তবে কি উত্তর দেওয়া যাচ্ছে। তাহলে একটা কাজ করলে হবে না, ফার্স্ট কাজ কি করতে হবে, যখনই কোনো কিছু আমি বাল্বের অঙ্ক পাবো আমি ফার্স্ট যেটা করে নেবো প্রত্যেকের রেজিস্ট্যান্সটা আগে বার করে নেবো। যে রেজিস্ট্যান্স বেরিয়ে যাবে তারপরে এবার সমান্তরাল থাকলে একরকম সূত্র, শ্রেণী থাকলে আর একরকম সূত্র। আরেকবার রিপিট করে দিই,
যদি আমার সমান্তরাল থাকে তাহলে সমীকরণ হচ্ছে পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। ভি স্কোয়ার বাই, তাহলে যার রেজিস্ট্যান্স বেশি তার পাওয়ার কম, আর যার রেজিস্ট্যান্স কম তার পাওয়ার বেশি। শ্রেণীতে আসো, শ্রেণীতে আসো। কারেন্ট ফিক্সড, যার রেজিস্ট্যান্স বেশি তার পাওয়ার এখন বেশি, আর যার রেজিস্ট্যান্স কম তার পাওয়ার কম। তাহলে কার রেজিস্ট্যান্স বেশি কম? যার পাওয়ার বেশি হবে তার রেজিস্ট্যান্স কম, আর যার পাওয়ার কম তার রেজিস্ট্যান্স বেশি। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে দেখি এখানে একটা সুন্দর দেখে কোশ্চেন দিয়ে দিই। আচ্ছা, এইখানে দেখো বলা আছে তিনটি বাল্ব B1 100 ওয়াট 220 ভোল্ট, আর একটা হচ্ছে 50 ওয়াটের 220 ভোল্ট, B3 হচ্ছে 20 ওয়াটের 220 ভোল্ট, প্রত্যেকেই মানে 220 ভোল্টের সাথে লাগানো আছে। তো উৎসটা শ্রেণী সমবায়ে সাজানো আছে। প্রশ্ন 1, প্রতিটি বাল্বের ফিলামেন্টের রোধ নির্ণয় করো। এটা করবে এখন তোমরা। একই বর্তনীতে কোন বাল্বটি সবচেয়ে বেশি উজ্জ্বল হবে, এটা করবে। আর হচ্ছে বর্তনীর মোট তুল্য রোধ বার করো, এটাও করো। এই তিনটে আগে তোমরা নিজেরা করবে, যথেষ্ট পরিমাণে ব্যাখ্যা সহকারে উত্তর লিখবে, তারপরে আমি নেক্সট যাবো। চলো পজ করো। তো এখানের ভিতরে যদি তাহলে রেজিস্ট্যান্স R1, রেজিস্ট্যান্স R1 বড় করি, জায়গা বার করে হলো। রেজিস্ট্যান্স R1 এর ক্ষেত্রে যদি করি, বলি এটাকে বলি R1, এটাকে বললাম R2, এটাকে বললাম R3। তাহলে R1 ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই কি পি। ভি স্কোয়ারের ভ্যালু 220 ইন্টু 220 বাই 100 মানে 484 R1। আচ্ছা ঠিক আছে। R2 ইজ ইকুয়াল টু কত হচ্ছে 220 ইন্টু 220 ডিভাইডেড বাই 50 কত আসছে 968 ওহম। আর ওটার ক্ষেত্রে R3 ইজ ইকুয়াল টু বলো কত এসছে, হ্যাঁ এবার যে জায়গাটা কোশ্চেন, রেজিস্ট্যান্স বার করা আমাদের উদ্দেশ্য নয়, ব্যাপারটা হচ্ছে কে বেশি উজ্জ্বল হবে। যদি আমি বলি উজ্জ্বলতা ক্রম অনুযায়ী সাজাও, B1 এটাকে বললাম ধরো, এই তো B1 B2 B3 বলাই আছে, উজ্জ্বলতা ক্রম অনুসারে সাজাও, সব থেকে বড় থেকে ছোট, বড় থেকে ছোট। তাহলে আমরা দেখতে পাচ্ছি শ্রেণী সমবায় আছে, আমরা দেখতে পাচ্ছি শ্রেণী সমবায় আছে, শ্রেণী সমবায় তাহলে পরে কি সমীকরণ নেব, P ইজ ইকুয়াল টু I স্কোয়ার R। তাহলে দেখতে গেলে সবার ক্ষেত্রে I এক, সবার ক্ষেত্রে I এক, এখানেও I কারেন্ট যাচ্ছে, এখানেও I কারেন্ট যাচ্ছে, এখানেও I কারেন্ট যাচ্ছে। চেঞ্জ কি হচ্ছে R, চেঞ্জ কি হচ্ছে R। তার মানে যার R বেশি তার লুমিনেশন, মানে পাওয়ার বেশি, পাওয়ার বেশি তো লুমিনেশন বেশি। তাহলে সব থেকে রেজিস্ট্যান্স বেশি কার, R3 কে B3, তাহলে B3 গ্রেটার দেন, তারপরে রেজিস্ট্যান্স কার বেশি R2 কে, R2 হচ্ছে B2, তাহলে B2। দারুণ কোশ্চেন কিন্তু এগুলো। B1। আর আমি একটা কথাই বলবো যে আমার সামনে দেখে মনে হচ্ছে আমি করছি, খুব সহজ সরল ব্যাপার, চট করে হয়ে যাচ্ছে। বাড়িতে গিয়ে অন্তত পক্ষে যেন আর একবার দুবার যেন পুরোটাকে জিনিসটাকে দেখা হয়, কারণ স্যারদের কাছে যখন পড়ে তারা সেইভাবেই নিয়ে গিয়ে জিনিসটাকে দেখায় যেটাতে সব থেকে সহজ লাগবে। আর নিজে যখন ভাববে বা করবে তখন কিন্তু তুমি তোমার মতো করে ভাবছো, স্যারের চোখ দিয়ে ভাবছো না। তাহলে সেই জন্য বলছি অবশ্যই করে যেন আর একবার দেখো, নাহলে নিজেরাই ভুগবে। আর আমার কথা তখন মনে পড়বে যে হ্যাঁ স্যার বলেছিল, শুনলে পরে ভালোই হতো। কিন্তু হ্যাঁ, যেভাবে বুঝিয়ে দিচ্ছি যদি আর একবার ভালো করে দেখো, আর চিন্তা নেই, পরীক্ষা হল পর্যন্ত কোনো ভুল আর হবে না। এই বর্তনীতে কোন বাল্ব সবচেয়ে বেশি উজ্জ্বল, B3 হচ্ছে সব থেকে বেশি উজ্জ্বল। প্রতিটি বাল্বের ফিলামেন্টের রোধ কত বার করে দিয়েছি। প্রথমটার হচ্ছে কি হচ্ছে 484, তারপরটা হচ্ছে 968, তারপরে হচ্ছে 2420। বর্তনীর তুল্য রোধ কত, শ্রেণী সমবায় আছে মানে সব কটাকে ধরে যোগ করতে হবে।
যাই হোক, 2 4 2 0 প্লাস 9 6 8 প্লাস 4 8 4 করে যোগ, আমি আর ছোটবেলাকার যোগ আর দেখাতে পারছি না, যেটা হবে করব। এবার আবার আসছি যুক্তি বুদ্ধির জায়গায়। বাল্বগুলি শ্রেণী সমবায়ের পরিবর্তে যদি সমান্তরাল সমবায়ে যদি যুক্ত করা হতো, তবে কোন বাল্বটি সবচেয়ে উজ্জ্বল হতো? তাহলে আমরা কোন সমীকরণ তুলবো? পি ইজ ইকাল টু, একদম। তাহলে এখন দেখতে পাচ্ছি ভি প্রত্যেকের শ্রেণী সমান্তরাল মানে ভি সববার সমান। ভি যদি প্রত্যেকের সমান হয়, তাহলে এখন বিচার্য বিষয় রেজিস্ট্যান্স কার কম, কারণ রেজিস্ট্যান্স ভাগ্যে আছে, ব্যস্তানুপাতিক সম্পর্কতে আছে, মানে আর আছে ভাগে। তাহলে আমি এখন চেক করব কিন্তু উল্টো জিনিস, যে রেজিস্ট্যান্স কার কম। তাহলে এদের মধ্যে সব থেকে রেজিস্ট্যান্স কার কম? ওই যে বি1 বসে আছে 484, যে তার। তাহলে সব থেকে উজ্জ্বল হয়ে সমান্তরালে কে জ্বলবে? বি1। তারপরে কে জ্বলবে? বি2। তারপরে কে জ্বলবে? বি3। আর একটা কথা ভালো করে জেনে রাখো, বাড়ির সার্কিট ব্যবস্থা কিসে সাজানো হয়? সমান্তরাল সমবায়ে। তাই সমান্তরাল সমবায়ে যা সাজানো জিনিসের মধ্যে আমরা কি দেখতে পাই? 100 ওয়াটের বাল্ব বেশি জোরে জ্বলে, 20 ওয়াটের বাল্ব তার থেকে কম উজ্জ্বল হয়। তাহলে ওখান থেকে একটা আন্দাজ করা যাবে যে যার ওয়াটেজ বেশি সমান্তরাল সমবায়ে যুক্ত করলে সে বেশি তত উজ্জ্বল হবে। এটাও ভাবতে পারো বা লজিক্যালিও ভাবতে পারো। একটা কথা শুধু ভুলে যাবে না, যে পাওয়ারের সমীকরণ কিন্তু একটা নয়। পাপ্পু ভাই কিন্তু 2 3 রকমের সমীকরণকে জন্ম দিয়েছে। বোঝা গেল কি বললাম? ওদের এইটা যদি না ভুলো আর সেই অনুযায়ী যদি কাজ করো, হাতও কাঁপবে না, একদম সুন্দর ঠিক করবে। এখানে ক্যালকুলেশনের জিনিস খুব কমই দেয়, রিলেশন মার্কাই কোশ্চেন বেশি দেয়। এর সাথে কে বড়, কে গ্রেটার দেন, কে লেস দেন, এই ধরনেরই বেশি কোশ্চেন আসে। তাহলে এটা গেল আর একটা ভালো কোশ্চেন। তারপর ধরো এই একটা যেমন কোশ্চেন আছে, যে এই যে পুরো ব্যবস্থাটা আছে, এটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিলাম, লেখো কোশ্চেনটাকে। পুরো ব্যবস্থাটা বলা আছে 200 100 আর 60, 200 100 আর 60 ওদের হচ্ছে গিয়ে রেজিস্ট্যান্স নাকি? হ্যাঁ। আর 230 ভোল্ট ব্যাটারির সাথে যুক্ত আছে। পাওয়ার গুলো 100, আর তারপরে প্রথমটা হচ্ছে 200, তারপরটা 100, তারপরটা 60 ওয়াটের বাল্ব লাগানো আছে। আর 230 ভোল্টের সাথে শ্রেণী সমবায়, আর সমান্তরাল সমবায় ঠিক ওই বাল্বগুলোকেই সমান্তরাল সমবায়ে রেখেছি। রাখার পর কোশ্চেন করা হচ্ছে। চলো এখান থেকে ডাইরেক্ট ডাইরেক্ট বলো তো, যে এদের মধ্যে সব থেকে উজ্জ্বল কে? কেন? শ্রেণী সমবায়ে থাকলে যার বেশি রেজিস্ট্যান্স হবে। এখানে লিখে দিচ্ছি ইকুয়েশন, পি ইকুয়ালস টু আই স্কোয়ার আর। আর এখানে সমান্তরালে কি করব? পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। বাস এইটুকু খেয়াল রাখতে হবে যে কোন সমীকরণে কে কনস্ট্যান্ট থাকে। সমান্তরালে ভি কনস্ট্যান্ট থাকে, শ্রেণীতে আই কনস্ট্যান্ট থাকে। চলো এবার আবার উত্তর দাও। এর মধ্যে সব থেকে উজ্জ্বল কি হবে? যার রেজিস্ট্যান্স বেশি। তাহলে এদের মধ্যে কার রেজিস্ট্যান্স বেশি? 60 ওয়াটের বেশি। তাহলে এই সব থেকে বেশি উজ্জ্বল, তার থেকে কম উজ্জ্বলে, তার থেকে একদম কমে। এক। এবার চলে আসো এখানে, সব থেকে বেশি, হ্যাঁ ওই তো সমান্তরাল 200 ওয়াটের বাল্ব সব থেকে উজ্জ্বল, তার থেকে কম, তার থেকে কম। মাথায় ঢুকলো? এই কোশ্চেন খুব কমন কোশ্চেন, পরীক্ষায় খুব দেয়, ছেলে পেলে একদম মাথা গুলিয়ে ফেলে যে কি হবে কি না হবে। বোঝা গেল? আশা করি আর ভুল হবে না তোমাদের। বেশ, আর কি কোশ্চেন নিতে পারি? আর কি কোশ্চেন নিতে পারি? এটা করো দেখি, যে চিত্রে 3টি বাল্ব আছে, বি1 বি2 এবং বি3। দেখো এখানে মিক্সড কম্বিনেশন দিয়েছি, মানে দুটোকে শ্রেণীতে রেখেছি, তার সাথে আর একজনকে সমান্তরালে রেখেছি। যুক্ত আছে বি1 হচ্ছে গিয়ে 100 ওয়াটের, বি2 হচ্ছে 60 ওয়াটের, বি3 হচ্ছে 60 ওয়াটের। বা দুটোই 60 ওয়াটের। বেশ ঠিক আছে। সব বাল্বই 250 ভোল্টেজের রেটিং, 250 ভোল্টেজের রেটিং। তাহলে প্রথম প্রশ্ন যেটা করা হয়েছে, ফিলামেন্টের রোধগুলো কার কি আছে, তাদের মধ্যে সম্পর্ক কি? মানে বাল্বগুলি ফিলামেন্টের রোধ আর1 আর2 এর মধ্যে সম্পর্ক হলো কোন বাল্বটি সবচেয়ে বেশি উজ্জ্বলভাবে জ্বলবে, বাল্বগুলি উজ্জ্বলতার সঠিক ক্রম সাজাও। দারুণ একটা কোশ্চেন, দেখি যতটা শেখাতে পারলাম। অবশ্যই কমেন্টসে পারলে পরে তো খুব ভালো। চলো পজ করো, নিজে ট্রাই করো, কারণ এটা মিক্সড কম্বিনেশন আছে, সম্পূর্ণ যুক্তি বুদ্ধি লাগিয়ে কাজ করো। এখানে অনেকের একটা জায়গায় কনফিউশন আসতেই পারে,
একটা জায়গায় কনফিউশন হওয়ার মতো জায়গা আছে, সেটা হচ্ছে যে এই যে আমার ব্যবস্থাটা আছে, ব্যবস্থাটার ভিতরে রেজিস্ট্যান্স বার করছি আমি। ওকে, খুব ভালো কথা। রেজিস্ট্যান্স যে বার করছি, তাহলে রেজিস্ট্যান্স বার করতে গিয়ে এখান থেকে ভোল্টেজ, একটু আগে আমি দেখিয়েছি এটা V1 বলছি, তো এটা V2 বলছি। সমান্তরালে থাকার জন্য এটা যদি 250 হয়ে থাকে, তাহলে এটাও 250, এটাও কিন্তু 250, মানে এও 250 ভোল্ট পাচ্ছে, এও 250 ভোল্ট পাচ্ছে, কিন্তু এরা দুজন তো 250 পাচ্ছে না। তাহলে রেজিস্ট্যান্স বার করতে গিয়ে অনেক ছাত্র মাথায় কনফিউশন আসতে পারে, তাহলে আমি কি করব, ভোল্টেজকে আগে ভাঙবো তারপরে কি রেজিস্ট্যান্স বার করব? তাহলে আমি আবার সেই পুরোনো কথাটা রিপিট করে দেবো, যে কোনো সার্কিটে বা কোনো ব্যবস্থারই রেজিস্ট্যান্স কিন্তু ভোল্টেজের উপর ডিপেন্ড করে না। ওই জন্য বাল্বে কিন্তু রেটিং লেখা থাকে, অর্থাৎ ওই বাল্বটা তৈরি করা হয়েছে 250 ভোল্টেজের জন্য। তাহলে যখন আমি রেজিস্ট্যান্স বার করবো তখন কিন্তু 250 ধরেই করব। না, বোঝা গেল না কি বলতে চাইলাম? 250 ভোল্ট যদি পেয়ে থাকে, আমি যদি ধরেও নিই যে 100 ভোল্ট খেয়ে নিয়েছে, এ পাচ্ছে 150, তাহলে এর কি রেজিস্ট্যান্স আমি 100 ধরে বার করব? করব না, 250 ধরেই করব। কেন করব? এইটা যখন তৈরি হয়েছে বাল্বটা, তখনই কিন্তু রেজিস্ট্যান্স ফিক্সড হয়ে গেছে, আর কিন্তু রেজিস্ট্যান্স চেঞ্জ হওয়ার কিছু নেই। ক্লিয়ার কি বলতে চাইলাম? তাহলে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কিন্তু এটা খেয়াল রেখো যে ওটা কিন্তু আর চেঞ্জ হওয়ার কিছু নেই। করো এবার। তো এই সার্কিটের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে শ্রেণী এবং সমান্তরাল দুটোই হয়ে আছে, মানে শ্রেণীরও কনসেপ্ট ঢুকে আছে, সমান্তরালেরও কনসেপ্ট লেগে আছে। তাহলে সলিউশন করব কিভাবে? ফার্স্ট আমাকে যেটা চেয়েছে যে বাল্বগুলি ফিলামেন্টের রেজিস্ট্যান্স কত। তাহলে একটু আগেই বলেছি রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমি কি করব, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমি কিন্তু V²/R ধরেই কাজ করব, V²/P ধরেই কাজ করব, কারণ রেটিং থেকেই রেজিস্ট্যান্সের জন্ম হবে। ভোল্টেজ চেঞ্জ হলে কিন্তু রেটিং এর কোনো পরিবর্তন আসছে না, কোম্পানি যখন বানিয়েছে ফিলামেন্ট ওই বানিয়ে দিয়ে আমাকে হাতে ধরিয়ে দিয়েছে, সুতরাং আর আমি কিন্তু রেজিস্ট্যান্স চেঞ্জ করতে পারবো না। তো যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে V² মানে হচ্ছে 250 তার স্কোয়ার বাই পি। যদি এটার ক্ষেত্রে বলি V1 কত, V1 হচ্ছে 100, R2 কত হবে, R2 হচ্ছে হবে সেই একই 250/60, আর R3 কি হবে 250 তার স্কোয়ার বাই 60। তাহলে দেখতে পাচ্ছি R2 এবং R3 সমান, R1 100 দিয়ে ভাগ যাচ্ছে মানে ওর থেকে কম। তাহলে রেজিস্ট্যান্স আমি একটা আন্দাজ দিচ্ছি, ক্যালকুলেশন নিজেরা করে নিও। R2 equals to R3 greater than R1। ওকে, এবার আসছি কোন বাল্বটি সব থেকে বেশি উজ্জ্বল ভাবে জ্বলবে। তাহলে উজ্জ্বল ভাবে জ্বলবে এটা বার করতে গেলে দুটো উপায়ে করা যেতে পারবে। এক, সমান্তরালে যুক্ত আছে দুটো, তাহলে 60 যে ওয়াটের বাল্বটা B3 যেটা লেগে আছে সেটা 60 ওয়াটের ইলুমিনেশন দেবে, কারণ ও 250 ভোল্টেজই পাচ্ছে, এখানেও 250 আসছে 250, এখানেও কিন্তু 250 250 আসছে। এবার হবে কি 250 ভোল্টেজ কিন্তু এখানে ভাঙবে, শ্রেণী সমবায় আছে মানে একজনের থেকে একজন কম যাবে। এবার দেখো লুমিনেশনের কথা বলছে, তাহলে আমি দুটো উপায় করতে পারি। এটা তো 60 ওয়াট, কোনো ব্যাপার নেই, ঠিক আছে, হবেই 60 ওয়াট। এবার ভাবো তো এর ভিতর দিয়ে যদি ভোল্টেজ ড্রপ হয়, যদি কমে, ভোল্টেজ তো কমছে, তাহলে আমি আন্দাজ করলাম যে এ পাচ্ছে ভি আর এ পেলো হচ্ছে 250 মাইনাস ভি, পাক্কা 250 মাইনাস ভি। তাহলে আমি একটুকু শিওর যে যদি আমি পাওয়ারের এই সমীকরণ নিয়েও কাজ করি, তাহলে এর ক্ষেত্রে কি হবে, P ইজ ইকাল টু V²/R1, এর ক্ষেত্রে হবে 250 মাইনাস V²/R2। তার মানে দাঁড়াচ্ছে কি যে এর ইলুমিনেশন শ্রেণী সমবায়ে থাকার জন্য এর থেকে বেশি হবে, এর থেকে কিন্তু বেশি হবে, কিন্তু এ সব থেকে কম হবে। শ্রেণীর কনসেপ্ট যেটা, শ্রেণীতে কি হয়, যার ওয়াটেজ কম সে ইলুমিনেশন বেশি। এবার যেহেতু এই কারেন্ট কম পাচ্ছে, কারণ কারেন্ট এখানে ভাঙবে, এখানে I1 কারেন্ট যাবে, এখানে I2 কারেন্ট যাবে, দুটোতে ভাঙবে I1 I2। তাহলে কারেন্ট যেহেতু ভাঙছে, এখানে যেহেতু কম কারেন্ট যাচ্ছে, তাহলে পরে আমি কি দেখতে পাচ্ছি
যে এখানে লুমিনেশনটা এর তুলনায় ও কম হবে, তার থেকেও কম হবে ও, তাই না? ওকে, মনে হয় যেন করা আছে B3 গ্রেটার দেন B2 গ্রেটার দেন B1। এটাই মেন কোশ্চেন পরীক্ষায় বেশি এটাই দেয়, মানে লুমিনেশন কার কি বেশি হবে, পাওয়ারের কার কি বেশি হবে। তাহলে এই ছিল। হ্যাঁ, আর একটা জিনিস ছোট্ট বলে দিই, যদি শক্তি দিয়ে আসে তাহলে দেখা পাওয়ার ইজ ইকাল টু DW বাই ডিটি। আর পাওয়ার মানে পাপ্পু, তার ভাই মানে VI, পাপ্পু ভাই। তাহলে দাঁড়ালো কি DW বাই ডিটি ইজ ইকাল টু VI। সিম্পল, খুব ইজি ভাবে নেবে। আমি বলেইছি পাপ্পু ভাই দিয়ে আমি আজকে সব কিছু করবো, একটা ইকুয়েশন দিয়ে পুরো সিলেবাসটা কভার হবে। এবার DW মানে কি তাহলে দাঁড়ালো, তাহলে DW ইজ ইকাল টু P V ইন্টু I ইন্টু ডিটি ইন্টু ডিটি। এবার ভাবো তো, যে ওয়ার্ক ডানটা হচ্ছে, যে কৃতকার্যটা হচ্ছে, সেটাই তো শক্তি। বা যদি বলি মোট কার্য কত, তাহলে ইন্টিগ্রেশন করব, ভি আর আই তো কনস্ট্যান্ট, তাহলে ডিটির ইন্টিগ্রেশন করলে হবে টি, আর ডিডব্লিউ ইকুয়েশন ইন্টিগ্রেশন করলে হবে ডব্লিউ, তাহলে ডব্লিউ ইজ ইকুয়াল টু ভি আই টি। এবার জেনে রাখবে ওয়ার্ক ডান সমানি এনার্জি সমানি ভিআইটি, মানে একটা টাইম ইনক্লুড হলো। আমি যে কাজটা করছি কত সময় ধরে করছি তার উপরে ডিপেন্ড করে। বোঝা গেল কি বললাম? এইখান থেকে জন্ম নিয়েছে এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। কি করে? ভালো করে দেখো, এনার্জির কথা যখন চলে এসছে, এখানে যে এনার্জিটার কথা হচ্ছে এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। কি এনার্জি? পোটেনশিয়াল এনার্জি। আমি যদি বলি এটা হিট এনার্জিতে কনভার্ট হচ্ছে, তাহলে এটাই হিট এনার্জি ই, সেটাকে লিখলাম এইচ, হিট বলে এইচ করলাম। এইচ এর ইকুয়েশন দাঁড়ালো ভি আই টি। দেখো কি সুন্দরভাবে প্রুভ হয়ে যাবে। তাহলে আমার দাঁড়ালো এইচ ইজ ইকাল টু ভি আই টি। ভি ইজ ইকাল টু কি আমরা জানি, ভি ইজ ইকাল টু আই ইন্টু আর। জানি কি জানি না? এটা যদি পুট করি তাহলে কি দাঁড়ায়, এইচ ইজ ইকাল টু আই আর আই টি, মানে আই স্কোয়ার আর টি। তাহলে এই সমীকরণটা দিয়েও মাঝে সাঝে আমাদের কোশ্চেন কিন্তু আসবে। তবে বাল্বের মতো কত জটিল কিছু নেই, জাস্ট সিম্পল কত হিট এনার্জি তৈরি হবে এই কয়েলের ভিতরে রেজিস্ট্যান্স বসিয়ে। আবার এখানেও কিন্তু মাথায় রাখতে হবে, শ্রেণী থাক সমান্তরাল থাক সার্কিট যেটা থাকবে সেই অনুযায়ী ইকুয়েশন চেঞ্জ করে নেবো। দেখি কি কি। ফার্স্ট এইচ এর ইকুয়েশন ফার্স্ট যেটা পাচ্ছি সেটা হচ্ছে ভিআইটি। তাহলে পাপ্পু ভাই পড়তে গেল ভিট, ভিট একটা এক্সাম হয়, কি পড়তে গেল? ভিট, ভিআইটি। তাহলে দুটো ইকুয়েশন শুধু মনে রাখো, পাপ্পু ভাই আর ভিআইটি ভিট। এবার ভিআই জায়গায় কি করে দাও আই আর, তাহলে হয়ে গেল আই স্কোয়ার আর টি। তাহলে এটা কখন কখন ইউজ করব? ভিআই দুটো যদি দেওয়া থাকে তাহলে এটা কখন ইউজ হবে? শুধু কারেন্ট দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া নেই। এবার যদি শুধু ভোল্টেজ থাকে, শুধু যদি ভোল্টেজ থাকে তাহলে আই ইজ ইকুয়াল টু কি ভি বাই আর। তাহলে বসাও ভি স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু আর ইন্টু টি। আর আর এখানে কাটলো, তাহলে ভি স্কোয়ার টি বাই আর। এটাও তাহলে এনার্জির ইকুয়েশন। ওকে, তাহলে এই ইকুয়েশন, এখানে একটা ইকুয়েশন খেয়াল রাখো, এখানে একটা ইকুয়েশন খেয়াল রাখো, এখানে একটা ইকুয়েশন খেয়াল রাখো। তাহলে এই ছিল হচ্ছে কি একটা খুব ইম্পর্টেন্ট টপিক, খুবই ইম্পর্টেন্ট টপিক। বোর্ড এক্সামে খুব দেয়, খুবই দেয়, নিট জেইতেও দেয়। বিশেষ করে নিট জেইতে দেয় হচ্ছে কার লুমিনেশন বেশি কার কম, এর উপরে ভিত্তি করে দেয়। বোর্ড এক্সামেও লুমিনেশনের উপরে কোশ্চেন আসে যে কে বেশি উজ্জ্বল হবে, রেটিং কাকে বলে। মোটামুটি যেগুলো কোশ্চেন আছে আমি টুকটুক টুকটুক করে পেজ, সেখানে মোটামুটি 35টা 36টার মতো আমার পিপিটি রেডি করা আছে। আমি চাইছি যে প্রত্যেকটা একবার করে শো করে দিচ্ছি, তোমরা পজ করে নিজেদের সুবিধা মতো প্রয়োজন মতো নোট তুলে নেবে। তো চলো, আমি একটা একটা করে শুধু 1 2 3 চেঞ্জ করলাম। ইকুয়েশন এস্টাবলিশ করেছি, আমরা করেছি, চেঞ্জ করলাম।
দেখো ইকুয়েশন গুলো যদি ইন্টিগ্রেশন দিয়ে থাকে, যদি চেঞ্জেবল হয়, খুব কাজের, এটা খুব কাজের। মানে যেখানে আমার ইকুয়েশন চেঞ্জেবল হবে, পাওয়ারটা যেখানে টাইমের রেসপেক্টে চেঞ্জ হবে, এরকম যদি কোনো কিছু থাকে, তার উপরে ইকুয়েশন এটা। ওকে, চেঞ্জ করলাম। চার্জিং ডিসচার্জিং এর ক্ষেত্রে চার্জ বা ডিসচার্জ করার সময় হিট এনার্জি কেন তৈরি হয়, যে এনার্জিটা লস্ট হয় ভিতরে, ব্যাটারির ভিতরে, সেটা। তারপরে এখানে একটা কোশ্চেন আছে। তো যাই হোক, থিওরি বলতে থিওরি গুলো তো সবই বলে দিয়েছি মোটামুটি। এটা গেল, এটাও কোশ্চেন। চলো এই কোশ্চেনটাও দেখো। এই দেখো, চেঞ্জেবল ইকুয়েশনের উপরে, এটাকে করো, এটা হোমওয়ার্ক। যদিও সলিউশন সব পরে পরে আছে, এখানে সলিউশন আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। ইন্টিগ্রেশন করে বহুবার করেছি সব ধরনের অঙ্ক আমরা। এই ভিডিওটাকে আমি বেশি লেন্দি করতে চাইলাম না। কেন করতে চাইলাম না, এর যে কোয়েশ্চেন পার্ট যেটা আছে, সেই পার্টটা আমি আলাদা করে আবার যখন প্র্যাকটিস সেট নিয়ে আসবো তখন আবার করাবো। বুঝতে পেরেছো কি বললাম? থিওরিটির উপরে ইন্ট্রোডাকশন প্লাস পুরো চ্যাপ্টারটাকে পড়িয়ে দিল, এটা সব ইয়ে। চলো, এটা একটা কোয়েশ্চেন আছে, নিজেরা চেষ্টা করো। সার্কিটে 2 ওহম রোধ যেটি ব্যাটারিতে যুক্ত হচ্ছে 30 সেকেন্ড, ওটা আগেরই কোয়েশ্চেনের পার্ট একটা, এটা তো করলামই আমরা। বাল্বের রেটিং সম্বন্ধে বিস্তারিত জানলাম, একদম যা যা কথা হতে পারে, কোনটা বেশি হবে, কখন কি ইকুয়েশন তুলবো, কখন সমান্তরালের জন্য শ্রেণীর জন্য কি করব। ব্যয়িত ক্ষমতা, ব্রাইটনেস ইজিক্যাল টু হচ্ছে ব্যয়িত ক্ষমতা বা পাওয়ার কনজাম্পশন। ওকে, তার উপরে কোশ্চেন, আমি অনেক কোশ্চেন করিয়েছি। আশা করি বাল্বের কোশ্চেন নিয়ে আর কিছু ঘাবড়াবে না। একটা জিনিস ছোট্ট বলে দিই, যে ভারতবর্ষে যখন 220 ভোল্টের আমরা কারেন্ট ইউজ করি, বাড়িতে 220 কারেন্ট করি, আমেরিকায় কিন্তু তখন ওটা 110 ভোল্টেজে কারেন্ট যায়, ঠিক আছে। সুতরাং আমেরিকা থেকে একটা বাল্ব এনে যদি এখানে ইউজ করি, বা আমাদের এখান থেকে একটা বাল্ব নিয়ে গিয়ে যদি আমেরিকায় ইউজ হয়, দুটোই কিন্তু কার্যকর হবে না, ভালো। ভোল্টেজ চেঞ্জ হয়েছে, হ্যাঁ হ্যাঁ, তার উপরে কোশ্চেন দেওয়া আছে, চিন্তার কিছু কারণ নেই, পিপিটি খেয়াল করবে, পেয়ে যাবে। এটা নিয়ে তো ডিটেলে বললাম, আমি আজকে থিওরি নিয়ে মেনলি আলোচনা করলাম, সাথে কিছু অঙ্ক আমি আগে আগে দিয়ে দিলাম। এটা করে দিয়েছি, এটাও হয়ে গেছে আমাদের, এটা সলিউশন। এটা রেজিস্ট্যান্সের উপরে, আর আমি যাব না এত দূরই। তাহলে এই ছিল হচ্ছে গিয়ে টোটাল, মানে আমাদের থিওরি পার্ট যদি বলা যায়, তাহলে গোটা থিওরি পার্টটার উপরে আলোচনা। প্র্যাকটিস সেট তো আনবোই, সেখানে গিয়ে বেশ কিছু অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব, কারণ অঙ্ক না হলে পরে বা নিউমেরিক্যাল প্রবলেম না হলে চ্যাপ্টার কমপ্লিট হবে না। যা যথেষ্ট পরিমাণ নিউমেরিক্যাল তাও করলাম, অঙ্কের জন্য আলাদা একটা আনবো। ওকে, টাটা বাবাই।